হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি ইট ওয়েলকাম টু ডেরি সিজন 1-এর তৃতীয় এপিসোডের ডিটেল এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি এপিসোড 1 ও 2কে অলরেডি এক্সপ্লেন করে রেখেছি। যদি এখনও সেই ভিডিওটা আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই ভিডিওটাকে দেখে নিন। এছাড়া চ্যানেলটিতে প্রথম এসে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তৃতীয় এপিসোডে শুরু হয় আমাদের 1908 সালের একটা মেলাকে দেখিয়ে, যেখানে ফ্রান্সিস নামে একটা ছেলে ঘুরতে আসে। যে মেলাটাকে ঘুরে ঘুরে দেখছিল, ঠিক তখনই সে দূরে একটা জায়গায় একটা সাদা ক্লাউনকে লাল বেলুন হাতে বসে থাকতে দেখে। যেখানে ধারণা করা হয় এই সাদা ক্লাউনটা আর কেউ নয়, প্যানিওয়াইজের হিউম্যান ফর্ম বব দ্য গ্রে এর মেয়ে, যাকে আগে গিয়ে ইট চ্যাপ্টার 2-তে মিসেস কার্স নামে জানা যায়। শুধু এটাই নয়, এখানে এই ফিমেল ক্লাউনের চুলে আমরা একটা ছোট ঘন্টিকে লক্ষ্য করি, যেটার রেফারেন্স আমরা ইট চ্যাপ্টার 1-এ দেখতে পাই, যখন প্যানিওয়াইজের সঙ্গে জর্জির দেখা হয়েছিল। Well, I'm Pennywise the dancing clown. এখন গল্পে ফিরে আসলে আমরা ফ্রান্সিস নামে সেই ছেলেটাকে একটা হন্টেড হাউসের কাছে যেতে দেখি, যার রিং মাস্টার ফ্রান্সিসকে এক প্রকার জোর করেই হন্টেড হাউসের ভিতরে পাঠিয়ে দেয়, যেটা একটু অদ্ভুত ব্যাপার ছিল। কিন্তু ফ্রান্সিস বিষয়টাকে বেশি গুরুত্ব না দিয়ে হাউসের ভিতরে চলে যায়, যার মধ্যে একটা লোক বসে পিয়ানো প্লে করছিল, যে ফ্রান্সিসকে আরও এগিয়ে যেতে বলে। তাই সে সেটাই করলে ফ্রান্সিস সেখানে জুড়োয়া দুই বোনকে দেখতে পায়, যাদের পেট একে অপরের সঙ্গে জুড়ে ছিল আর তাদের নাড়ি বাইরে দিয়ে দেখা যাচ্ছিল। তাই বিষয়টা দেখে ফ্রান্সিসের একটু অস্বস্তি বোধ হয়, যার জন্য সে একটু অন্ধকারের দিকে চলে গেলে সেখানে আমরা দুটো হলুদ লাইটকে দেখতে পাই, যেটা চোখের মতো দেখতে লাগছিল। তাই বিষয়টা কি দেখার জন্য যখন ফ্রান্সিসও আরও কিছুটা ভিতরে যায়, তখন অন্ধকারের মধ্যে থেকে একটা স্কেলিটন ম্যান বার হয়ে ফ্রান্সিসকে ভয় দেখায়, যেটাতে সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে সেখান থেকে পালিয়ে গেলে পথে ফ্রান্সিসের বাবার সঙ্গে তার দেখা হয়ে যায়, যে তাকে একটা গুলতি দিয়ে বলে সে এটা গেম খেলে জিতেছে। ফলে গুলতিটা পেয়ে ফ্রান্সিস প্রচণ্ড খুশি হয়। এরপর আমরা তাদের দুজনকে তাদের গাড়িতে করে বাড়ি ফিরতে দেখি, যেখানে কিছুটা পথ যেতে না যেতেই তাদের গাড়ি ওভারহিট হয়ে বন্ধ হয়ে যায়। তাই ফ্রান্সিসের বাবা তার হাতে 3 সেন্ট দিয়ে জল আনতে বলে জানায় তার কাছে আর টাকা নেই, সব টাকা মেলায় খরচ হয়ে গিয়েছে। তাই ফ্রান্সিস আর কিছু না বলে পাশেই থাকা একটা কাউন্টার থেকে জল আনতে চলে যায়, কিন্তু টাকা কম পড়াতে সে তার গুলতিটা কাউন্টারের মেয়েটাকে দিয়ে দেয়, যার সঙ্গে ফ্রান্সিসের ভালো বন্ধুত্ব হয়ে যায়। ফলে পরবর্তী সিনে আমরা ফ্রান্সিসকে রোজ নামে সেই মেয়েটার সঙ্গে খেলা করতে দেখি, যার দরুন ফ্রান্সিস দৌড়াতে দৌড়াতে জঙ্গলের অনেকটা গভীরে চলে যায়, যাকে সেখানে যেতে রোজ মানা করে, কিন্তু ফ্রান্সিস তার কোনো কথাই শোনে না। ফলে কিছুটা দূরে যেতে না যেতেই মেলার মধ্যে দেখা সেই স্কেলিটন ম্যানটা ফ্রান্সিসকে হর্ন করতে শুরু করে দেয়, যে আর কেউ নয়, ইট দ্য ক্লাউন ছিল। এখন হঠাৎ করে সেই স্কেলিটন ম্যানের দেহ বিশাল আকৃতি ধারণ করে ফ্রান্সিসের পিছনে পড়ে যায়, যে প্রথমে তো সাধারণ মানুষের মতো দৌড়াতে চেষ্টা করছিল, কিন্তু বেশিক্ষণ সে দৌড়াতে পারে না। তাই একটা হিংস্র পশুর মতো 4 পায়ে সে ফ্রান্সিসের উপর ধাওয়া করে, যেখানে দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে ফ্রান্সিস পা পিছলে মাটিতে পড়ে যায়, যাকে সেই ভয়ঙ্কর এন্টিটিটি শেষ করেই ফেলতো। ঠিক তখনই পিছন থেকে রোজ চলে এসে তার হাতে থাকা গুলতির সাহায্যে এন্টিটিটার চোখ ফাটিয়ে দেয়। তখনই আমরা লক্ষ্য করি এন্টিটিটার রক্তগুলো মাটিতে না পড়ে উপরের দিকে উঠে যাচ্ছে, যেটাতে স্পষ্ট হয়ে যায় যে এটা ইট দ্য ক্লাউন, কারণ তার রক্ত সবসময় উপরের দিকেই উঠে যায়, যেটা আমরা ইট চ্যাপ্টার 1 ও 2-তে দেখেছিলাম। এখন সুযোগটাকে কাজে লাগিয়ে রোজ ও ফ্রান্সিস জঙ্গল থেকে বার হয়ে যায়, যার সাথে সাথেই দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের বর্তমানের ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা লিলির মাকে জুনিপার হিল অ্যাসাইলামের মধ্যে দেখি, যাকে একটা ডক্টর এসে জানায় তারা লিলির চিকিৎসা শুরু করে দিয়েছে, কিন্তু তার যদি এর পরেও সমস্যা হয় তাহলে তাদের কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আর এখানে কঠোর সিদ্ধান্ত মানে লোবোটমিকে বোঝানো হয়েছে, যেখানে আপনাদের মধ্যে যারা লোবোটমি সম্পর্কে জানেন না তাদের জন্য বলে দিই,
ল্যাবোটমি হলো এক ধরনের সার্জারি যেটা 1930 থেকে 1960-এর দশকে প্রচলিত ছিল, আর এটা সাধারণত সেভারেল মেন্টাল ইলনেস, সিজোফ্রেনিয়া, এক্সট্রিম ডিপ্রেশন ও ভায়োলেন্ট বিহেভিয়ারের চিকিৎসার জন্য করা হতো। আর যেহেতু এই সার্জারিটা খুবই ভয়ঙ্কর ও কষ্টদায়ক ছিল, তাই 1960-এর পরে সেটাকে সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হয়, কারণ এতে মানুষের মধ্যে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাওয়া, স্মৃতিশক্তি ও আবেগ হারানোর সঙ্গে কিছু ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল। শুধু এটাই নয়, ইট মুভির শুটিং চলাকালীন হসপিটালের জায়গা পরিবর্তন করে দেওয়া হয়েছিল, কারণ ল্যাবোটমি লিগ্যাল ছিল না। এখন গল্পে ফিরে আসলে আমরা লিলির মাকে দেখি, যে ডক্টরকে জিজ্ঞাসা করে লিলি কোথায়। উত্তরে ডক্টর জানায় লিলি সম্ভবত সেই মেয়েদের সঙ্গে আছে যার সঙ্গে তার গতবারে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তখনই আমাদের লিলিকে দেখানো হয় যে বাড়ি ফেরার আগে সেখানকার হেড নার্সের সঙ্গে কথা বলে, যে লিলিকে সান্ত্বনা দিয়ে বলে সে তার সমস্ত কথা বিশ্বাস করবে, সেটা হোক না কেন অবিশ্বাস্যকর। আর এটা বলে সে লিলিকে তার টার্টেল লাগানো ব্রেসলেটটা ফিরিয়ে দেয়। অন্যদিকে একই সময় আমাদের পুলিশ চিফ ক্লিনকে দেখানো হয় যে জেলের মধ্যে এসে হ্যাঙ্কের সঙ্গে কথা বলে এবং তাকে এক প্রকার জোর করেই তার সেই দোষটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যেটা সে কখনোই করেনি। মানে ক্লিন্টের কথা অনুযায়ী থিয়েটারের মধ্যে ঘটা ঘটনাটির পিছনে তারই হাত আছে, যে বাচ্চাগুলোকে শেষ করে তাদের মৃতদেহগুলোকে দাফন করে দিয়েছে। কিন্তু হ্যাঙ্ক বলে সে এসব কিছুই করেনি, কারণ সে সেই দিন রাতে তার বাড়িতেই ছিল। কথাটা শুনে ক্লিন তার সিগারেটের প্যাকেট দেখিয়ে বলে এটা তারা থিয়েটারের মধ্যেই পেয়েছে, যেটা তাকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের স্কুলের সিনকে দেখানো হয়, যেখানে রনি স্কুলে আসলে স্কুলের সমস্ত ছেলে মেয়েরা তার দিকেই অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, কারণ তারা ভেবে নিয়েছিল যে রনির বাবাই হত্যাকারী। তাই কেউ তার লকারের উপরে লিখে দিয়েছিল যে তার বাবাকে এবার কঠোর শাস্তি দেওয়া হবে। ফলে বিষয়টা দেখে রনি লেখাটা মোছার চেষ্টা করে, যার দরুন তার হাতে লাল রং লেগে গেলে রনির সেই দিনের রাতের কিছু দৃশ্য মনে পড়ে যায়। তাই সে সাথে সাথে ওয়াশরুমে গিয়ে রংটা ধুতে শুরু করে, যেটা সহজে উঠছিল না। তখনই সেখানে রাবিং অ্যালকোহল নিয়ে লিলি চলে আসে, যে রনিকে এটা দিয়ে হাত পরিষ্কার করতে বললে রনি রেগে গিয়ে লিলিকে সেখান থেকে চলে যেতে বলে, যেটা শুনে লিলি জানায় সে পুলিশকে আসল সত্যিটা বলে দেবে যে সেই দিন রাতে আসলে কি ঘটেছিল। কিন্তু সমস্যা হচ্ছে কিছুদিন আগে সে মলের মধ্যে তার মৃত বাবাকে দেখেছে, যেটা জানার পর সবাই তাকে পাগল মনে করে জুনিপার হিলে পাঠিয়ে দিয়েছিল। ফলে এই বিষয়টাকেও সবাই তার পাগলামিই মনে করবে, তাই তাদেরকে আসল সত্যিটা সবার চোখের সামনে তুলে ধরতে হবে। কথাটা শুনে রনি বলে আর এটা আমরা কিভাবে করব? উত্তরে লিলি তার ক্যামেরা দেখিয়ে বলে তারা এটা দিয়ে সেই এন্টিটিটার ছবি তুলে নেবে, যাতে তারা প্রমাণ করতে পারে তার বাবা দোষী নয়। তখনই দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের ফুলারকে দেখানো হয়, যে অফিসার শয়ের কাছে এসে জানায় যে গাড়িটাকে ডিগিং সাইডে পাওয়া গিয়েছিল সেটাকে তারা ভালোভাবে অনুসন্ধান করেছে, কিন্তু তার মধ্যে তারা কিছুই পায়নি, শুধুমাত্র রক্তের দাগ ও গুলির চিহ্ন ছাড়া। যেটা বলার পর সে আরও জানায় গাড়িটা আসলে 1935-এর দশকের, যখন ব্রাডলে গ্যাং শ্যুট আউট ঘটেছিল, আর তখনই সেই এন্টিটিটাকে প্রথমবার দেখা গিয়েছিল। কথাগুলো শুনে অফিসার সব বলে এতগুলো দিন পেরিয়ে গেল, তবুও আমরা আমাদের লক্ষ্যের কাছে পৌঁছাতে পারলাম না। তাছাড়া ডিক হ্যালারন তার ক্ষমতার প্রমাণ তো করেছে, কিন্তু সে ব্রেসের মধ্যে বসে শুধুমাত্র ম্যাপে জায়গা চিহ্ন করছে, তাই তাকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যেতে হবে। কথাটা শুনে ফুলার জিজ্ঞাসা করে সেটা কিভাবে। উত্তরে জানায় তারা হেলিকপ্টারের সাহায্য নেবে, যেটা বলার পর সে একটা বক্স বার করে ফুলারের হাতে দেয়, যার মধ্যে কি আছে সেটা আমরা আগেই জানতে পারবো। এরপর আমাদের এয়ারবেসকে দেখানো হয়, যেখানে ফুলার ক্যাপ্টেন হ্যালনান ও ক্যাপ্টেন পরি রুসোর সঙ্গে ডিক হ্যালারনের পরিচয় করিয়ে দিয়ে জানায় তাদেরকে আজ ডিক হ্যালারনকে কম্পাস ভেবে সে যেদিকে তাদের যেতে নির্দেশ করবে তাদের সেই দিকেই যেতে হবে। যেটা শুনে হ্যালনান কোনো প্রশ্ন না করেই রাজি হয়ে যায়। তখনই আমরা ফুলারকে সেই বাক্সটা ডিক হ্যালারনকে দিতে দেখি, যেটা তাকে জেনারেল শ দিয়েছিল। এখন হেলিকপ্টারে বসে ডিক হ্যালারন সেই বাক্সটাকে খোলে, যার মধ্যে একটা গুলতি রাখা ছিল, যেটা স্পর্শ করে হ্যালারন ক্যাপ্টেন হ্যালনান ও পলিরুসোকে দিক নির্দেশ করে ট্রান্সস্টেটে চলে যায়। আর তখনই দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের আবারও 1908 সালের ঘটনাকে দেখানো হয়,
যখন রোজ ও ফ্রান্সিস জঙ্গলের ভিতর থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসে, যেটার পর রোজ বলে এবার তারা নিরাপদ, কারণ এন্টিটিটা জঙ্গলের বাইরে আসে না। কথাটা শুনে ফ্রান্সিস জিজ্ঞাসা করে সে কেন জঙ্গলের বাইরে বার হয় না। উত্তরে রোজ তাকে কিছু তো বলে যেটা আমাদের জানানো হয় না, কিন্তু আমরা এটা জানতে পারি সেই রোজ নামে মেয়েটা আর কেউ নয়, সেই সেকেন্ড হ্যান্ড শপটার মালকিন ছিল যেখানে আমরা শার্লেটকে যেতে দেখেছিলাম। এখন প্রৌঢ় রোজকে আমরা তাদের কমিউনিটির লোকজনের সঙ্গে দেখি, যারা জঙ্গলের মধ্যে ফুলারের চালানো ডিগিংকে নিয়ে মোটেও খুশি ছিল না। তাই রোজ বলে তাতে জেনারেলকে কোর্টের একটা নোটিশ পাঠিয়ে কাজ বন্ধ করতে হবে, কারণ সেখানে যেটাই দাফন আছে সেটা বার না হলেই সকলের জন্য মঙ্গল। আর এরা বলে সে তার পাশে থাকা ছেলেটাকে, যে তাকে আন্টি বলছিল, তাকে এসবের মধ্যে না জড়ানোর উপদেশ দিয়ে চলে যায়। এখন আমার ধারণা ইট চ্যাপ্টার 2তে যে আদিবাসী বৃদ্ধটা মাইক হ্যালনানকে রিচুয়াল অফ চার্ডের বিষয়ে জানিয়েছিল সেটা আর কেউ নয়, এই ছেলেটাই ছিল। এখন কাহিনীতে ফিরে আসলে আমরা ডিক হ্যালনানকে দেখতে পাই যে তার ভিশনের মধ্যে ফ্যানিবাইজের ডেরায় পৌঁছে যায়, যেখানে তার সামনে একটা সার্কাসের দরজা চলে আসে, যেটা হঠাৎ করে খুলে গেলে ডিক হ্যালনান তার মধ্যে দুটো উজ্জ্বল চোখ দেখতে পায়, যেটা আর কেউ নয় প্যানিবাইজই ছিল। তাই সে হ্যালল্যান্ডকে জিজ্ঞাসা করে সে কে, কারণ প্যানিভাইজ ভাবছিল এত সহজে কোনো সাধারণ মানুষ তার আস্তানায় পৌঁছালো কিভাবে। তাই সে প্রচণ্ড রেগে যায়, যেটা অনুভব করতে পেরে হ্যালরানের রক্ত হিম হয়ে যায়, কারণ যে এন্টিটিটাকে জেনারেল ও বাকিরা অস্ত্র হিসাবে আয়ত্ত করতে চাইছিল সেটা তাদের ধরা ছোঁয়ার অনেক ঊর্ধ্বে। এখন প্যানিভাইজ হ্যালরনকে হর্ন করে তাকে একটা ঝলক দেখায়, যার মধ্যে হ্যালরন একটা ভয়ঙ্কর যুদ্ধ ও একটা মহিলাকে দেখতে পায়, যার পরক্ষণে সেখানে কিছু বাচ্চাদের খেলনা পড়তে শুরু করে, যেটা দেখে হ্যালরন যখন উপরের দিকে তাকায় তখন সে অবাক হয়ে যায়, কারণ প্যানিভাইজ সেখানে তার সমস্ত ভিক্টিমদের ট্রান্স স্টেজে রেখে দিয়েছিল ট্রফির মতো করে, যাদের সে ইচ্ছা হলেই খেয়ে ফেলতো। তখনই হ্যালরন সেখানে তার দাদিকে দেখতে পায়, যে হ্যালরনকে বলে সে আসছে, তাই তুমি এখনই এখান থেকে পালিয়ে যাও। যেটা শুনে সাথে সাথে হ্যালরন সেখান থেকে বার হওয়ার চেষ্টা করতে শুরু করে, কিন্তু আসলে সে রিয়েল ওয়ার্ল্ডে হেলিকপ্টারের দরজা খুলে ফেলেছিল। তাই ক্যাপ্টেন হ্যালনান তাকে ধরে ফেলে এবং নিচে ঝাঁপ দেওয়ার থেকে বাঁচিয়ে নেয়। ঘটনাটির পর আমাদের এয়ারবেসের হসপিটালকে দেখানো হয়, যেখানে ডিক হ্যালরনের সঙ্গে জেনারেল শ দেখা করতে আসে, যাকে হ্যালরন জানায় এন্টিটিটা তাকে দেখে ফেলেছে, যেটা মোটেও ভালো কথা নয়, কারণ যদি তারা তাদের কাজ এখনও চালু রাখে তাহলে ভয়ঙ্কর কিছু ঘটবে। তাই তার ধারণা তাদের এন্টিটিটার পিছন ছেড়ে দেওয়া উচিত। কিন্তু কথাটাকে জেনারেল শ বেশি আমল দেয় না এবং হ্যালরনকে কোনো আবদার আছে কিনা জিজ্ঞাসা করে, যেটার উত্তরে হ্যালরন জানায় সে চায় তার ও তার সঙ্গীদের জন্য একটা ভালো আস্তানা, যেখানে তারা শান্তিতে বসতে পারবে, কারণ এখন যেখানে তারা আছে সেখানে ছাদ দিয়ে জল পড়ে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন যখন প্যানিভাইজের আগমন ঘটে তখন আবহাওয়া খুব একটা ভালো থাকে না, যেমন হঠাৎ হঠাৎ ভারী বৃষ্টিপাত, যেটা আমরা ইট চ্যাপ্টার 1-এ দেখেছিলাম। এখন গল্পে ফিরে আসলে আমরা লক্ষ্য করি জেনারেল হ্যালরনকে কিছু একটা ব্যবস্থা করার কথা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা উইলিয়াম ও রিচকে একটা ক্যাফের মধ্যে দেখি, যেখানে লিলির মাও ওয়েট্রেস হিসাবে কাজ করত। এখন রিচ ও উইলিয়াম খেতে খেতে কিছু কথা বলছিল, ঠিক তখনই সেখানে লিলি ও রনি চলে আসে, যারা তাদের দুজনকে বাইরে ডাকে। তারপর রনি উইলিয়ামকে জিজ্ঞাসা করে সে তাদের কিছু ফটো ডেভেলপ করতে সাহায্য করতে পারবে কি না, কারণ রনি ভালোভাবেই জানতো উইলিয়াম সায়েন্স ফ্রিক, তাই হয়তো সেই তাদের সাহায্য করতে পারবে, যেটা তার একদমই সঠিক ধারণা ছিল। যেখানে উইলিয়াম রাজি তো হয়, কিন্তু সে জিজ্ঞাসা করে তারা ফটোগুলোকে ল্যাবে কেন দিচ্ছে না। উত্তরে রনি জানায় কারণটা বললে তোমরা আমাদের কথা বিশ্বাস করবে না, যেটা শুনে উইলিয়াম জানায় সে বিশ্বাস করবে, তাই রনি তাকে সমস্ত কথা খুলে জানায়। অন্যদিকে একই সময় আমরা রোজের সেকেন্ড হ্যান্ড শপে জেনারেল শকে আসতে দেখি, যাকে দেখে রোজ একটু অবাক হয়ে যায়। আর আমরা তাদের দুজনের কথার মাধ্যমে জানতে পারি জেনারেল শ আর কেউ নয়, 1908 সালের ছোট ফ্রান্সিস ছিল, যে বহু বছর পর ডেরি শহরে ফিরে এসেছে। তাই জেনারেল জানায় তার এই শহর ও রোজের কথা একদমই মনে ছিল না, যেটা শুনে রোজ জানায় তুমি একা নও, যারাই ডেরি ছেড়ে গিয়েছে তাদের সঙ্গে ঠিক একই জিনিস ঘটেছে।
আর এটা বলার পর সে জেনারেলকে জিজ্ঞাসা করে, এখন হঠাৎ করে তোমার আমার কথা কিভাবে মনে পড়ে গেল? উত্তরে জেনারেল শ রোজকে তারই পাঠানো কোর্ট নোটিশ দেখায়। তাই রোজ বলে, তোমরা সেখানে কি করছো? উত্তরে জেনারেল মিথ্যা বলে দেয় যে তারা সেখানে পাইপ বিছানোর কাজ করছে। যেটাতে রোজ বলে এতে করে সেই সমস্ত কবরগুলো নষ্ট হয়ে যাবে যেগুলোকে চিহ্ন করা হয়নি। কথাটা শুনে জেনারেল তাদেরকে একসঙ্গে মিলে কাজ করার প্রস্তাব দেয় এবং এই বিষয়ে তাদের কাউন্সিলরের সঙ্গে রোজকে কথা বলতে বলে। যেটাতে রোজ কাউন্সিলরের সঙ্গে কথা বলতে রাজি হয়ে গেলে জেনারেল সেখান থেকে চলে যায়। আর আমরা রোজকে তাদের ছোটবেলার কথা মনে করতে দেখি, যার দরুন আমরা জানতে পারি রোজ ও ফ্রান্সিস খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ একদিন ফ্রান্সিসের বাবার ট্রান্সফার হয়ে যাওয়াতে তাকে শহর ছেড়ে চলে যেতে হয়। তাই রোজ ফ্রান্সিসকে তার গলতিটা ফিরিয়ে দেয়। আর এটা দেখে আমরা বুঝতে পারি জেনারেল গলতিটা কেন ডিক হ্যালোরনকে দিয়েছিল, কারণ এই গলতিটা সরাসরিভাবে পেনিওয়াইজের সঙ্গে যুক্ত, যেটা দিয়ে তাকে রোজ আঘাত করেছিল। তখনই আমাদের আবারও লিলি, রনি, উইলিয়াম ও রিচকে দেখানো হয়, যেখানে লিলি তাদের সবাইকে তাদের পুরনো বন্ধু মানে ফিলদের সিক্রেট আড্ডাতে নিয়ে আসে গোপনভাবে আলোচনা করার জন্য। যেখানে উইলিয়াম জিজ্ঞাসা করে তারা সেই এন্টিটিটার ছবি কিভাবে ক্লিক করবে, মানে সে তাদের সামনে কিভাবে আসে। উত্তরে লিলি জানায় তাদের অপেক্ষা করতে হবে অথবা তাকে তাদের সামনে আসার আহ্বান জানাতে হবে, কারণ যতবারই সে তাদের সামনে এসেছে কোনো না কোনো মৃত ব্যক্তির রূপ নিয়ে এসেছে। এখন কথাটা শুনে রিস তাদের বলে তাকে উরিচা বলা হয়, যাকে তার আঙ্কেল, যে একজন সান্তেরিয়ান প্রিস্ট ছিল, সে লোকজনকে তাদের ধারের টাকা উদ্ধারের কাজে এই ধরনের উরিচাকে কাজে লাগাতো। আসলে সে কালো জাদু ব্যবহার করে উরিচাকে ডেকে ধার করা ব্যক্তির পিছনে লাগিয়ে দিত, আর উরিচা তাদের মৃত ব্যক্তিদের রূপ ধারণ করে ভয় দেখাতো। কথাটা শুনে রনি জিজ্ঞাসা করে সে কি কখনো তার পদ্ধতি শুনেছে। উত্তরে রিচ হ্যাঁ জানালে দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের ক্যাপ্টেন হ্যালনানের বাড়ির সিন দেখানো হয়, যেখানে আজ ডিনার করতে ডিক হ্যালোরন এসেছিল। তাই খেতে বসে হ্যালোরন শার্লেটের বানানো খাবারের প্রশংসা করে, সঙ্গে সে হ্যালনানকে তার ছেলের কথাও জিজ্ঞাসা করে, যেটা শুনে হ্যালনান একটু অবাক হয়ে যায়, কারণ সে বেসের কাউকেই তার ছেলের বিষয়ে জানায়নি। এরপর তারা আরও কিছু কথাবার্তা বলে, যার দরুন হ্যালোরন তাদেরকে তার দাদির কথা জানায় যে তার কাছে একটা অলৌকিক ক্ষমতা ছিল, যে কোনো জিনিস সামনে না থাকা সত্ত্বেও সেটাকে দেখতে পেত। এখন খাওয়া শেষে শার্লেট ডেজার্ট আনতে গেলে হ্যালোরন বাড়ির বাইরে যায় স্মোকিং করতে, যার কাছে ক্যাপ্টেন হ্যালনান এসে জিজ্ঞাসা করে সেই দিন হেলিকপ্টারের মধ্যে তার কি হয়েছিল। উত্তরে হ্যালোরন জানায় এটাই তার ক্ষমতা, এমন কিছু সে দেখতে পায় যেটা সাধারণ মানুষ দেখতে পায় না। আসলে তার বাবা খুবই বাজে ধরনের মানুষ ছিল, যে মারা গেলেও তার আত্মা ফিরে এসে তাকে হন্ট করত। তাই তার দাদি তাকে তার ক্ষমতার উপরে আয়ত্ত করতে শিখিয়ে দেয়, যার সাহায্যে সে এই ধরনের জিনিসগুলোকে বাক্সের মধ্যে বন্দি করে দিত। কিন্তু যে জিনিসটা তারা খুঁজছে সেটা সম্পূর্ণ আলাদা, তাই সে সেটাকে বাক্সের মধ্যে বন্দি করতে পারবে না। এখন হ্যালোরনের মুখে এই সমস্ত কথা শুনে হ্যালনান জিজ্ঞাসা করে সেই দিন হামলাকারীদের মধ্যে নিশ্চিত তুমিও ছিলে, কারণ তখন আমি একটা অদ্ভুত জিনিস অনুভব করেছিলাম, যেন কেউ আমার মাথার মধ্যে প্রবেশ করেছে। যেটাতে হ্যালোরন স্বীকার করে নেয় যে সত্যি সেদিন রাতে সে সেখানে উপস্থিত ছিল, যে একটা জিনিস লক্ষ্য করেছিল। হ্যালোরন মৃত্যুকে চোখের সামনে দেখেও ভয় পায়নি, বরং তার মাথায় তখন স্ট্র্যাটেজি চলছিল। তাই এই ধরনের মানুষের সঙ্গে সে আর কখনোই ঝামেলায় জড়াতে চায় না। অন্যদিকে একই সময় আমরা লিলি ও বাকিদের দেখতে পাই, যারা কবরস্থানে এসেছিল পেনিওয়াইজকে ডাকার জন্য রিচুয়াল করতে, যেটা তোড়জোড় করে নিয়ে তারা বাকি নিয়ম পালন করে আত্মাটাকে ডাকতে শুরু করে। কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও কোনো কিছুই হয় না। ফলে বিরক্ত হয়ে রিচ সার্কেল ভেঙে দাঁড়িয়ে যায় টয়লেট করতে যাওয়ার জন্য, যেটা থেকে রনি বলে তুমি তো নিজেই বলেছিলে রিচুয়াল সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সার্কেল ভঙ্গ করা যাবে না। উত্তরে রিচ জানায় সে তার কাজিনের কাছে শুনেছে কিছু সময়ের জন্য ওঠা যাবে, যেটা শুনে লিলি বলে কিন্তু তুমি তো বললে এটা তুমি তোমার আঙ্কেলের কাছে শুনেছ। উত্তরে রিচ তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা বুঝে গিয়েছিল রিচ মিথ্যা বলেছে। তাই রাগ করে রনি সেখান থেকে চলে যেতে গেলে বাকিরাও তার পিছনে যায়, কিন্তু এতক্ষণে যেহেতু সেখানে পেনিওয়াইজ চলে এসেছিল, তাই রনি ও বাকিরা এক্সিট গেটের সামনে এসেও সেখান থেকে বার হতে পারে না,
মনে হচ্ছিল এক্সিট গেট যেন তাদের থেকে দূরে চলে যাচ্ছে। এখন বিষয়টা দেখে তারা কিছু বুঝতে পারত। ঠিক তখনই রিচের আঙ্কেল ও বাকিরা, যারা এতদিনে ইটের শিকার হয়েছিল, তাদের ভয়ঙ্কর আত্মা এসে রনি ও বাকিদের হর্ন করতে শুরু করে দেয়। ফলে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার দরুন রনি ও লিলি সেই আত্মাদের ছবি ক্লিক করে নেয়, যেটার পর তারা কোনোভাবে কবরস্থানের গেটের বাইরে বেরিয়ে আসে। কিন্তু উইলিয়াম বার হতে পারে না, যে তাদের থেকে আলাদা হয়ে একটা ভাঙা বাড়ির মতো জায়গার সামনে চলে এসেছিল, যেখান থেকে কিছু শব্দ আসতে শুনে উইলিয়াম যখন জায়গাটার ভিতরে যায়, ঠিক তখনই সে সেখানে কারোর হাত দেখতে পায়, যেটা দেখে সে সাথে সাথে ছবি ক্লিক করে নেয়। এদিকে গেটের বাইরে বাকিরা ভাবে উইলিয়াম হয়তো আর ফিরে আসবে না, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত হয় এবং কোনোভাবে উইলিয়াম কবরস্থান থেকে বেরিয়ে আসে, যাকে দেখে বাকিরা তাকে জড়িয়ে ধরে। ঘটনাটির পর আমরা তাদের চারজনকে লুকিয়ে স্কুলের মধ্যে ঢুকতে দেখি, যেটার পর তারা ল্যাবে গিয়ে তাদের তোলা ছবিগুলোকে ডেভেলপ করতে শুরু করে, আর সেটাতে তারা সফলও হয়। এবং প্রথমে লিলি ও রনির তোলা ছবিতে তারা সুজি ও টেডির আত্মাকে দেখতে পায়, যেটার পর শেষ ছবি মানে উইলিয়ামের তোলা ছবি ডেভেলপ করলে তারা তার মধ্যে একটা অদ্ভুত আকৃতিকে লক্ষ্য করে, যেটা দেখে উইলিয়াম বলে, এটা তো কোনো ক্লাউনের মতো দেখতে লাগছে। আর এটা বলার সাথে সাথেই তৃতীয় এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ইট ওয়েলকাম টু ডেরি সিজন 1-এর তৃতীয় এপিসোডের ডিটেল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন। এছাড়া ভিডিওটিকে নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি যত দ্রুত সম্ভব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সঙ্গে বাকি এপিসোডগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।